তুমি কি বলছো যে আমি বাইরে? পরে কখন কখন কল দিয়েছিল? ওকে, তাও দ্রুত। ওটা থেকে চার্জ নাই ওই ফোনটাতে? আচ্ছা ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত। ওকে, সো তোমরা কি দেখতে পাচ্ছ এবং সাউন্ড কি ঠিক আছে? আমাকে একটু জানাও। আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। আর আজকে আমরা আলোচনা করব সোনার তরী কবিতা। এটা খুব বেশি বড় কবিতা বলবো না, তো এই কবিতাটা নিয়ে হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ এন্ড সবকিছু ঠিক আছে। ওকে, তো আমরা কি শুরু করতে পারি আমাদের আজকের ক্লাসটা? আমাকে একটু তোমরা জানিয়ে দাও। তো আজকে আমরা তন্ময়, ওকে ওকে অলরাইট, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি থাকবে থাকবে, সমস্যা নাই। ক্লাস আগে কোর্স শেষ হোক, তারপর হচ্ছে বলবো। কে কল করছে তন্ময়? ওকে, তো চলো আমরা আলোচনা করব সোনার তরী কবিতাটা। এই কবিতাটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঘড়িটাই চোখে পড়লো ফার্স্টে, থ্যাংক ইউ। আচ্ছা, তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার মৃত্যুর পূর্বে তিনি ফিল করেছেন মৃত্যুকে, যেখানে তিনি দেখেছেন যে তিনি একটা ছোট্ট একটা ক্ষেতের মধ্যে বসে আছেন। এই ক্ষেতটা মূলত পৃথিবী, যেখানে কবি খুবই একা। কি একা? কবি এখানে বসে একজন মাঝির অপেক্ষা করতেছেন যে মাঝি আসবে, এবং কবি এখানে একজন চাষি বা কৃষক। তাহলে এই কবিতায় কৃষক হচ্ছে কবি নিজে। ওকে, কৃষক কবি নিজে। তো কবি একজন মাঝির অপেক্ষা করতেছেন, যেই মাঝি আসলে এই কৃষক রূপী কবি তার ধানগুলো, এই ধানগুলোকে বলা হচ্ছে সোনার ধান, তার এই সোনার ধানগুলো সে নৌকায় তুলে দিবে। তার এই সোনার ধানগুলো সে কি করবে? মাঝির নৌকায় তুলে দিবে। এখন কবি বলেছেন আমার এত সোনার ধান, সেগুলো নৌকাতে তুলে দিবে। এখানে সোনার ধান বলতে বোঝানো হচ্ছে লেখকের সাহিত্যকর্ম, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক সাহিত্য তিনি লিখেছেন, এত এত সাহিত্য। এই সাহিত্যগুলো তিনি চিন্তা করেছেন যে আমি যদি মারা যাই তাহলে এই সাহিত্যগুলো পাঠক সমাজে সমাদৃত থাকবে কিনা, এগুলো কি কালের বিবর্তনে এই সাহিত্যগুলো কি, এই সাহিত্যকর্ম, এই এত নাটক, এত উপন্যাস, এত গল্প, এগুলো কি হারিয়ে যাবে কিনা, তিনি সেটা নিয়ে চিন্তিত। এজন্য তিনি একজন মাঝির অপেক্ষা করতেছেন যে মাঝি এসে তার এই সাহিত্য কর্মগুলো বা তার সোনার ধানগুলো তার নৌকাতে তুলবে। ঠিক আছে, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? ক্লিয়ার? তো আমরা একটু দেখি, কবিতাটা বিশ্লেষণ করি। তো বলছে গগনে গরজে মেঘ। গগন মানে হচ্ছে আকাশ, গগন মানে কি? আকাশ। তো বলছে গগনে গরজে মেঘ। গরজ মানে হচ্ছে গর্জে, গর্জে উঠে আর কি। গগনে গরজে মেঘ মানে গগনে বা আকাশে গর্জন করে। কে গর্জন করে? মেঘ গর্জন করে। আকাশে মেঘ গর্জন করে। গণবর্ষা, গণবর্ষা মানে হচ্ছে খুব বর্ষা, তীব্র বর্ষা। এই তীব্র বর্ষাতে কি করে? আকাশে মেঘ গর্জন করে। তাহলে গগন শব্দের অর্থ হচ্ছে কি? আকাশ। গরজে মানে হচ্ছে গর্জন করে, মেঘ গর্জন করে। কুলে একা বসে আছি। তো লেখক একা কুলে বসে আছেন, নাহি ভরসা, অর্থাৎ লেখক কোনো ভরসা পাচ্ছেন না। কিসের ভরসা পাচ্ছেন না? যে কখন যে বৃষ্টি চলে আসে, এই বৃষ্টি নামার ভরসা তিনি পাচ্ছেন না।
তাহলে লেখক কুলে একা বসে আছেন। এই যে কুলে একা বসে আছে, এটা দ্বারা বুঝাচ্ছে লেখকের একাকিত্ব। কি বুঝাচ্ছে? লেখকের একাকিত্ব। এরপর বলেছে রাশি রাশি ভাড়া ভাড়া। রাশি রাশি বলতে অনেকগুলো ধান, ভাড়া ভাড়া মানে হচ্ছে কি ধানের আটি, অর্থাৎ এটা দ্বারা বুঝাচ্ছে প্রচুর ধান, অর্থাৎ লেখক বা কৃষক প্রচুর ধান কি করেছে? উৎপন্ন করেছে, উৎপাদন করেছে। তাহলে রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ধান কাটা হলো সারা, সারা মানে হচ্ছে শেষ, অর্থাৎ ধান কাটা শেষ। তাহলে রাশি রাশি ভাড়া ভাড়া, প্রচুর ধান, ধান কাটা হলো সারা মানে ধান কাটা শেষ হয়ে গেছে। ধান কাটা কি হয়ে গেছে? শেষ হলো। ভরা নদী ক্ষুরধারা, ভরা নদী মানে খুব তীব্র, হ্যাঁ ভরা নদী, নদীর উপরে পুরো নদীতে কি পানি। ক্ষুরধারা খরপর্ষা, অর্থাৎ সেগুলো ক্ষুরের মতো ধারালো, খরপর্ষা, ঠিক আছে, বর্ষার মতো সেগুলো কি তীক্ষ্ণ ধারালো, অর্থাৎ নদীর স্রোত ধারালো, এটা বলেছে ধারালো। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, অর্থাৎ এই ধানে এই বর্ষাতে কাটিতে কাটিতে ধান আসছে, অর্থাৎ প্রচুর ধান কবি এই বর্ষাতে পেয়েছেন বা কৃষক এই বর্ষাতে পেয়েছেন। তো আমরা একটু যদি দেখি এখানে শব্দ অর্থগুলো, যেমন রাশি রাশি মানে অজস্র বা প্রচুর, বারা বারা মানে হচ্ছে কি ধানের পাত্র বা ধানের আটি, তারপর হচ্ছে সারা মানে হচ্ছে শেষ, ক্ষুরধারা মানে হচ্ছে ক্ষুরের মতো ধারালো, আর খরপর্ষা বলতে বোঝানো হচ্ছে ধারালো বর্ষা। তাহলে আমাকে একটু বলো তো এই প্যারাটা কি আমরা কি বুঝতে পেরেছি? এই প্যারাটা কি তোমরা কি বুঝতে পেরেছো ভাইয়ারা? এই প্যারাটা কি তোমরা কি ক্লিয়ার? বলো, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? ওকে, এরপর আসি একখানি ছোট ক্ষেত, অর্থাৎ এই ছোট ক্ষেত বলতে লেখক বুঝাচ্ছে যে পৃথিবী, ভাবার তো হচ্ছে কি পৃথিবী। একখানি ছোট ক্ষেত আমি একলা, অর্থাৎ এই লাইনটা দ্বারাও লেখকের একাকিত্ব প্রকাশ পাচ্ছে। একখানি ছোট ক্ষেত আমি একলা, অর্থাৎ লেখক খুব নিঃসঙ্গ, এটা তার নিঃসঙ্গতা প্রকাশ পেয়েছে। চারিদিকে বাঁকা জল, এই বাঁকা জল বলতে বোঝানো হচ্ছে যে প্রতিকূল অবস্থা, প্রতিকূল মানে কি খারাপ, খারাপ অবস্থা। চারিদিকে বাঁকা জল, অর্থাৎ চারদিকে বাঁকা জল করেছে খেলা, অর্থাৎ চারদিকে বাঁকা জল খেলা করতেছে, মানে চারদিকে খুব খারাপ অবস্থা, প্রতিকূল অবস্থা, অর্থাৎ যে অবস্থাটা অনুকূল না, যেটা নিজের ফেভারে নাই, মানে এত স্রোত, তীব্র স্রোতের মধ্যে লেখক বলতেছে অবস্থা খুবই খারাপ, মানে প্রতিকূল অবস্থা। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করে দেখি, এরপর দেখি পরপারে দেখি আঁকা, অর্থাৎ লেখক এই যে একটা ছোট ক্ষেতে লেখক বসে আছে, এটা একটা ছোট ক্ষেত, কিন্তু লেখক এই যে পরপারে একটা আঁকা ছবির মতো দেখতেছেন, আঁকা তরু ছায়া মসি মাখা, অর্থাৎ সেটা তরু ছায়া মানে গাছের ছায়া, মসি মানে হচ্ছে কালো, কালো রঙের মতো, অর্থাৎ সেখানে অনেকগুলো গাছ আর এই গাছের ছায়ায় কি হয়েছে? কালো হয়ে আছে। গ্রামখানি মেঘে ঢাকা, যে গ্রামটা লেখক ওই পারে দেখতেছেন সেই গ্রামটা মেঘে ঢাকা, অর্থাৎ সেই গ্রামটা মেঘে ঢেকে একেবারে কি হয়ে গেছে? কালো রং ধারণ করেছে। প্রভাত বেলা, আর লেখক যে চিত্রের কথা বলেছেন তখন ছিল সকালবেলা, অর্থাৎ সকালবেলার বর্ণনা লেখক দিচ্ছেন। তাহলে আবার বলছি পরপারে দেখি একা, লেখক ওই পারে দেখতেছেন, আঁকা ছবির মতো দেখতেছেন। তরু ছায়া মসি মাখা মানে গাছপালার ছায়া যুক্ত, গ্রামখানি মেঘে ঢাকা, অর্থাৎ ওই গ্রামটা মেঘে ঢেকে ফেলেছে, ওই গ্রামটা কি হয়েছে? মেঘে ঢেকে ফেলেছে। প্রভাত বেলা, আর সেটা ছিল সকালবেলা। এরপর বলছো ও পারাতে আমি 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 একলা, ওই লাইনটা আবার রিপিট হয়েছে, এখানে সেটা আসে নাই। তাহলে এইবার বলো তো আমি কি বুঝাইতে পারছি? ভাই এসিটা ক্লাস করার পরেও আমার গরম লাগতেছে, আমার এসিতে আহা দেখি তো 2500 চলতেছে, দাঁড়াও হিটটা একটু ইয়ে করে দিই, এবার ঠান্ডা লাগবে তোমার কাছে, এমডি মারো, ঠান্ডা লাগবে, এবার প্রচুর ঠান্ডা লাগবে, ঠিক আছে? ওকে, বলো তো বুঝছো কিনা ভাইয়েরা? তাহলে এই প্যারাটা কি বুঝতে পারছো? আমরা একটু দেখি শব্দার্থগুলো, যেমন ছোট ক্ষেত, ছোট ক্ষেত বলতে কবিতা মানুষের জীবনের পরিধি বা পৃথিবীকে বোঝানো হয়েছে। আমি বলতে কৃষক, আমি একলা বলতে কৃষকের নিঃসঙ্গ অবস্থা, বাঁকা জল মানে ঘূর্ণায়মান স্রোত মানে প্রতিকূল অবস্থা, বাঁকা জল করেছে খেলা মানে কি ঘূর্ণায়মান স্রোতের উদ্যমতা, তরু ছায়া মসি মাখা মানে কি গাছের ছায়া যেন কালো রং মাখানো, যেটা আমি তোমাদেরকে বলেছি, তাই না? জি এবার ঠান্ডা লাগতেছে, থ্যাংক ইউ মিমি। আচ্ছা, চারিদিকে বাঁকা জল, এই লাইনটা মানে চারিদিকে বাঁকা জল, মানে বাঁকা জল বলতে বোঝানো হচ্ছে বাঁকা, আসলে জল তো আর বাঁকা বাঁকা হয় না, তো এখানে অ্যাকচুয়ালি বাঁকা জল বলতে বোঝানো হচ্ছে যে প্রতিকূল মানে খারাপ সময়, চারদিকে বাঁকা জল করেছে খেলা, অর্থাৎ এই যে জলের যে ঢেউগুলো এগুলো প্রতিকূল অবস্থা, প্রতিকূল মানে বুঝো খারাপ অবস্থা,
মানুষ বলে না এখন খুব প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি, মানে হাতে টাকা পয়সা নাই, বিভিন্ন রকম ক্রাইসিস, সেটা। আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর বলছে গান গে তরিবে কে আসে পারে, মানে গান গে তরি, তরি মানে হচ্ছে নৌকা, তাহলে গান গে কেউ একজন নৌকা বে দাও, গান গে নৌকা কি কি বলছে, একটা মিনিট, হ্যাঁ এখনই ফোন দিতে বলছে, এসে দেখতে যাও, একটা মিনিট ভাইয়া। তোমরা একটু বুঝো, আমি তো ক্লাসে শেষ করে বলবি, বলো বলো বলো, আমি ক্লাসে, হ্যাঁ আমি তো ক্লাসে, আমি তো আইসাই ক্লাসে ঢুকে গেছি, আমি তো আসছি আর 2 মিনিট লেট হয়ে গেছি, আমি শেষ করে করছি, শেষ করে করছি 10 মিনিট। ঠিক আছে, তুমি বুঝতেছো পড়াশোনা? আচ্ছা, তাহলে দেখো কি, গান গে তরিবে কে আসে পারে, তরি মানে কি নৌকা, আমি আসি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলতেছে যে গান গে তরিবে মানে কেউ একজন গান গে তরিবে নৌকা বে আসতেছে, দেখে যেন মনে হয় চিনি উহারে, তো উহারে বলতে কাকে বোঝানো হচ্ছে, মাঝিকে, অর্থাৎ লেখক আজ করতেছে যে আমার মনে হয় যেন আমি তাকে চিনি, ভরা পালে চলে যায়, সে একেবারে ভরা পালে চলে যাচ্ছে, কোনো দিকে নাহি চায়, সে কোনো দিকে চায় না, কোনো দিকে সে তাকাচ্ছে না, ঢেউগুলো নিরুপায়, অর্থাৎ যে ঢেউগুলো ছিল সেগুলো একেবারে নিরুপায়, ভাঙে দুধারে, অর্থাৎ যেই ঢেউগুলো ছিল এগুলো 2 ধারে ভাঙছে, ভাঙতেছে, ঢেউগুলো নিরুপায়, অর্থাৎ সেই ঢেউগুলো, ঠিক আছে। আমি এসি লাগিয়েছি কার জন্য, তোমাদের জন্য, আমি আইপিএস লাগিয়েছি কার জন্য, তোমাদের জন্য, যদিও এই সুবিধাগুলো আমি ভোগ করি, ঠিক আছে। আচ্ছা, ও এটা তোমরা কাইটটা পারে ভিডিও ভাইরাল করে দিয়েছিলে, এটা পাওয়ার প্লে ক্লাস ছিল মনে হয়, কালকে 11টা পর্যন্ত বসেছিলাম ক্লাসের আশায়, কালকে মানে ও কালকে তো আমার ফ্যামিলি একটু গেস্ট আসছিল এই জন্য, বুঝছো ভাইয়া। হাসিনি কল করছিল, এরপর আবার চুম্মা ইমোজি, কে কল করছিল তুমি কেমনে জানো, আর সুহাসিনী কে? এই শুনো, কথা দেখো, পড়াশোনা থেকে কথা বেশি হইতেছে। তো বলছে ঢেউগুলো নিরুপায়, অর্থাৎ ঢেউগুলো নিরুপায়, ও কোনো উপায় নাই, যখন নৌকা যখন চলে যায় তখন ঢেউগুলো এরকম 2 ধারে ভাঙে, সেটাই বলতেছে, দেখে যেন মনে হয় চিনি উহারে, অর্থাৎ আবার বলছে যে মাঝিকে দেখে আমি মনে হচ্ছে আমি তাকে চিনি। এবার লেখক মাঝিকে বলতেছে, এখানে লেখক অর্থাৎ কৃষক মাঝিকে বলতেছে, কৃষক মাঝিকে বলতেছে যেও যেথা যেতে চাও, অর্থাৎ তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো, সমস্যা নেই, যারে খুশি তারে দাও, এটা নাও হবে, তুমি যাকে ইচ্ছা তাকে তুমি তোমার নৌকাতে নাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, ক্ষণিক মানে হচ্ছে একটু, তুমি শুধু একটু হেসে নিয়ে যাও আমার সোনার ধান কুলেতে এসে, অর্থাৎ আমার এই সোনার ধানগুলো সেগুলো তুমি একটু হেসে তুমি তোমার নৌকা করে নিয়ে যাও, এটা বলছে। তুমি যারা ইচ্ছে তারে নাও, যেখানে ইচ্ছে সেখানে যাও, সমস্যা নাই, কিন্তু তুমি শুধু আমার ধানগুলো নিয়ে যাও। বলো তো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা ভাইয়া? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? কালকে ভাইয়াকে দেখতে আসছিল, দেখ আমি মানে একটা কলেজে ঢুকার পর থেকে জেনেই হয়, ক্লাস মিস দিলে পোলাপাইন কয় যে আমার বাসায় আমার নাকি দেখতে আসছে, মানে যেখানে যাবো আমার কয় যে আমার, মানে আমি বুঝলাম না রে ভাই, দুনিয়াতে কি এইসব ছাড়া তোমাদের মাথার থেকে আর কিছু হয় না, মানে এইসব ছাড়া কি আর কিছু ঘুরে না? আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর বলছে যত চাও তত লও তরুণী পরে, অর্থাৎ তুমি যত চাও, এটা হচ্ছে উপরে, এটা অ্যাকচুয়ালি উপরে হবে, ঠিক আছে। তাহলে কি বলছে, যত চাও তত লও তরুণী, তরুণী মানে এটা কিন্তু তরুণী না, আমি একবার পড়াচ্ছি তো বলছি যে এটা মানে পোলার বলছে যে তুই রিডিং পড়, পোলা বল যত চাও তত লও তরুণীর উপরে, মানে বলছে যে যত চাও তত লও তরুণীর উপরে, তো তরুণীর উপরে মানে কি, মানে তরুণীর উপরে তুমি যত ইচ্ছে তত নাও, দাও বা নাও, তো এটা তরুণী, তরুণী মানে হচ্ছে নৌকা, মানে তুমি নৌকার উপরে যত ইচ্ছা তুমি তত সোনার ধান নাও।
আর আছে আর নাই দিয়েছে ভরে, যা কিছু ছিল সবকিছু নৌকাতে ভরে দিয়েছে। এতকাল নদী কূলে যাহা লয় ছিনু বুলে, অর্থাৎ এতকাল নদীর কূলে নদীর কিনারে যা লয় ছিনু বুলে, যা আমার ছিল সকলে দিলাম তুলে থরে বিথরে, যা কিছু আমার ছিল সবকিছু আমি এই নৌকাতে তুলে দিলাম থরে বিথরে। থরে বিথরে মানে হচ্ছে কি সাজিয়ে সাজিয়ে গুছিয়ে, আমি সাজিয়ে গুছিয়ে সবকিছু তোমার নৌকাতে তুলে দিলাম। এখন আমার লহ করুণা করে, মানে লহ মানে কি নাও, এখন তুমি আমাকে নাও কি করে করুণা করে, তুমি আমাকে করুণা করে এবার তুমি একটু নাও আমাকে। আমি কি বুঝাইতে পারছি বলো তো? বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখানে দেখো তরুণী পর মানে হচ্ছে তরুণীর উপরে, লয় মানে হচ্ছে নিয়ে, হ্যাঁ, চিনু মানে হচ্ছে ছিলাম, থরে ভিতরে স্তরে স্তরে বা সুবিন্যস্ত করে, লহ মানে হচ্ছে নাও, করুণা মানে দয়া। এবার মাঝি বলতেছে, এই লাইনগুলো বলছে মাঝি। মাঝি কি বলতেছে? বলছে ঠাই নাই ছোট সে তরি, জায়গা নাই, এ নৌকা ছোট, এখানে জায়গা নাই। আমারই সোনার ধানে গিয়েছে ভরি, মানে এই সোনার ধানে নৌকা ভরে গিয়েছে। শ্রাবণ গগন গিরে, গগন মানে হচ্ছে আকাশ, অর্থাৎ শ্রাবণের আকাশ জুড়ে ঘন মেঘ ঘুরে ফিরে, অর্থাৎ এই কালো মেঘ শ্রাবণের আকাশে শুধু ঘুরে ফিরে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। শূন্য নদীর তীরে রহিনু পরি, অর্থাৎ আমি এই শূন্য নদীর তীরে আমি পড়ে রয়েছি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, আমার যা ছিল, যা আমার অর্জন, যা কিছু ছিল সবকিছু ওই সোনার তরী, অর্থাৎ ওই নৌকা নিয়ে গেল। এই নৌকাটা লেখক বলেছেন যে সোনা দ্বারা মণ্ডিত, স্বর্ণের নৌকা আর কি এটা বল। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এইবার আমরা একটু দেখি এখানে যে কিছু এমসিকিউ দেখি বোর্ড। এটা কিন্তু খুব বেশি বড় কবিতা না, হ্যাঁ, খুব ছোট একটা কবিতা। এখন কবিতা আমরা একটু ভালো করে জিনিসগুলো দেখলাম, এবার আমরা একটু দেখি যে আসলে কি টাইপসের আমাদের এখান থেকে এমসিকিউ আসে। কি রে ভাই, ওই যে গেল, এই যে এটা, যাহা লয়ে ছিনু বুলে সকলেই তুলে দিলাম থরে বিথরি। ঠিক আছে, ওকে। এবার বলো, প্রশ্ন সলভ করো। কৃষক কোথায় পড়ে রয়? কৃষক কোথায় পড়ে রয়? ক্লাসে খালি বেডি আর বেডি, বেড়া চোখে পড়ে না তো, চোখই তো মানে বেডি দেখতে দেখতে চোখই নষ্ট হয়ে গেছে। এটা লাগে তুই ক্লাসে যে এতগুলো ছেলে থাকতে তুই ছেলে দেখাস না, তুই ক্লাসে বেডি আর বেডি, তো চোখই নষ্ট হয়ে গেছে। ওরা ব্লক করে দিলাম। ওকে ব্লক করে দিলাম একদম ডিরেক্ট। তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে নদীর তীরে, হ্যাঁ, ওকে। মাঝির দৃষ্টি আকর্ষণ করতে চাই কে? বলো, মাঝির দৃষ্টি আকর্ষণ করতে চাই কে? উত্তর হবে কি? বলো, কৃষক। ওকে। সোনার ফসলের সঙ্গে নিচের কার সম্পর্ক রয়েছে? কি হবে বলতো? উত্তর হচ্ছে কৃষকের। হ্যাঁ, এরপর হচ্ছে রাশি রাশি ধান, সোনার ধান নিয়ে কৃষক অপেক্ষা করছে কেন? রাশি রাশি সোনার ধান নিয়ে কৃষক কেন অপেক্ষা করছে বলতো? তাহলে উত্তর কি হবে বলতো? উত্তর হচ্ছে তরিতে তুলে দিতে। হ্যাঁ, আচ্ছা। চারিদিকে বাঁকা জল কৃষকের মনে কি সৃষ্টি করেছে বলো? একদম এমসিকিউ, মানে তুমি কবিতাটা ভালো করে বুঝলে তুমি দেখবে যে তুমি নিজে এটা পারতেছো। আচ্ছা, চারিদিকে বাঁকা জল কৃষকের মনে কি সৃষ্টি করেছে? চারিদিকে বাঁকা জল, ভাই আপনার ক্লাস করে ফ্যান হয়ে গেলাম আপনার, থ্যাংক ইউ। আচ্ছা, এটা কি হবে বলো? ঘন ঘোর আশঙ্কা, অর্থাৎ খুব আশঙ্কা মানে হচ্ছে কি চিন্তা। কুলে একা বসে আছেন কে? ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, মনে হয় চিনি উহারে। লাইনটি কি পড়াইছেন ভাইয়া? আমার মনে হচ্ছে স্লাইড মিস হয়েছে। না, পড়াইলাম তো, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, হ্যাঁ, এটা তো পড়াইলাম। এটা তো বুঝাই দিলাম যে নৌকা যখন চলে যায় তখন ঢেউগুলো দুই ধারে ভাঙে, সবই পড়াইছি। আচ্ছা, উত্তর হবে কি বলো? কৃষক। আচ্ছা, বর্ষার আকাশে ঘন মেঘের গর্জন দ্বারা কি বুঝায়? বর্ষার আকাশে ঘন মেঘের গর্জন দ্বারা কি বুঝায়?
আজকে আমাদের কিন্তু লেকচার 25, দেখছো আমরা কিন্তু একদম প্রায় শেষের দিকে চলে আসছি। মানে তাহলে বলো তো বর্ষার আকাশে ঘন মেঘের গর্জন দ্বারা কি বুঝায়? উত্তর হচ্ছে প্রতিকূল আবহাওয়া। সোনার তরী কবিতায় মেঘ কোথায় গর্জন করে? একদম ইজি প্রশ্ন, এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। সোনার তরী কবিতায় মেঘ কোথায় গর্জন করে? মেঘ কোথায় গর্জন করে? গগনে। সোনার তরী কবিতায় গ্রামখানি কিসের ঢাকা? কিসের ঢাকা মানে গ্রামখানি কিসের, কি দিয়ে ঢাকা? গ্রামখানি মেঘে ঢাকা। হ্যাঁ। ভরা নদীর স্রোতের ধারা কেমন? ভরা নদীর স্রোতের ধারা কেমন? স্তমিত, ক্ষুরধারা, চঞ্চল, দুরন্ত। কবিতাটা একটু ভালো করে যদি পড়ো, আমার মনে হয় যে এখান থেকে তোমরা সিকিউ এমসিকিউ সবগুলো আনসার করতে পারবা। তাহলে উত্তর হচ্ছে কি বলতো? ক্ষুরধারা। সোনার তরী কবিতায় কি কাটা সারা? তো বুঝতে পারতো ধান কাটা সারা। কৃষক মাঝিকে কি নিয়ে যেতে বলেছে? কৃষক মাঝিকে কি নিয়ে যেতে বলেছেন বলো? কি নিয়ে বলো? সোনালী পাট, সোনার ধান, রূপালী ইলিশ, রূপার ধান। উত্তর কি হবে? উত্তর কি হবে? উত্তর হচ্ছে সোনার ধান। হ্যাঁ। সোনার তরী কবিতায় কি নিরুপায় হয়ে দুধারে ভাঙে? কি নিরুপায় হয়ে দুধারে ভাঙে? কি বলো? নিরুপায় হয়ে দুধারে কি ভাঙে? নিরুপায় হয়ে দুধারে ভাঙে ঢেউ। মাঝির কৃষক তরিতে নিতে না চাওয়ার কারণ কি? মানে মাঝি কৃষককে, এখানে হবে মাঝি কৃষককে তরিতে নিতে চায় না। অচেনা বলে, তরি ছোট বলে, তরিতে জায়গা নেই বলে, কৃষকের ভালো ব্যবহার। বুঝতে পারতো যে ঠাই নেই ছোট সে তরি, তার মানে কি তরিতে জায়গা নেই। এখন এটা অনেকে উত্তর করতে পারে যে তরি ছোট বলে, না, তরি ছোট দেখে নাই তরি ধরা এইটা একটা তরি, খুবই ছোট তরি, কিন্তু জায়গা আছে, তার মানে কি ছোট তরির কারণে নাই না, অ্যাকচুয়ালি কষ্টটা হচ্ছে জায়গা ছিল না। তরি ছোট বড় সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে কারণে তাকে নাই জায়গা ছিল না। আচ্ছা, এরপর হচ্ছে কখন ঘনমেঘ ঘুরে ফিরে? তো এটা পারবা। শ্রাবণ গগন গিরে ঘন মেঘ ঘুরে ফিরে, তার মানে কি হবে বলো? শ্রাবণ মাসে। আচ্ছা, সোনার তরী কবিতায় কেমন নদীর তীরের কথা বলা হয়েছে? ফাঁকা নদী, ভরা নদী, বিবর্ণ নদী। শূন্য নদীর তীরে রোহিণী পড়ুই, হ্যাঁ, যা কিছু ছিল তুলে দিলাম, তাই না? এরকম লাইনটা ছিল। সোনার তরী কবিতায় কখন বর্ষা এসে গেল? ধান রোপণ করতে করতে, ধান বাড়তে বাড়তে, ধান কাটতে কাটতে, ধান পাকতে পাকতে। বুঝতে পারতে? ধান কাটতে কাটতে। হ্যাঁ। সোনার তরী কবিতায় গ্রামখানি কখন মেঘে ঢাকা? সন্ধ্যাবেলা, প্রভাত বেলা। এটা আমরা পড়েছি। একদম প্রত্যেকটা লাইন থেকে আমি এমসিকিউ বের করে এনেছি, প্রত্যেকটা শব্দ থেকে এমসিকিউ বের করে আনছি। অ্যাটলিস্ট এই এমসিকিউ গুলো সলভ করলে তোমার আর এমসিকিউ নিয়ে তোমার প্যারা লাগবে না। ওকে। আচ্ছা, তো উত্তর হবে কি বলতো? প্রভাত বেলা। উত্তর কি হবে বলো? উত্তর হবে প্রভাত বেলা। হ্যাঁ। আচ্ছা, বুঝছো? ওকে। এরপর আসো, সোনার ফসলের সঙ্গে নিচের কার সম্পর্ক রয়েছে? তো এইটার উত্তর কি হবে? ফসলের সঙ্গে সম্পর্ক হচ্ছে কৃষকের। এখন অনেকে উত্তর করবে নদীর, মাঝির সাথে সম্পর্ক হচ্ছে নৌকার, নদীর সাথে সম্পর্ক কিসের? উত্তর হবে কি? কৃষকের। সোনার তরী কবিতায় কৃষকের ঠাই কোথায়? সোনার তরী কবিতায় কৃষকের কোথায় ঠাই হলো? কৃষকের ঠাই ওই নৌকাতে। হ্যাঁ। সোনার তরী কবিতায় কৃষকের ঠাই নাই কোথায়? সরি, ঠাই নাই কোথায়, এটা হচ্ছে নৌকা। ভাড়া ভাড়া শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? বুঝতে পারতেছো যে বোঝা মানে ধানের আটি বা ধানের বোঝা। কবি কোন শব্দটি প্রতীকী রূপ ব্যবহার করেছেন? গগন, বর্ষা, কুল, ক্ষুরো দ্বারা। উত্তর হচ্ছে ক্ষুরো দ্বারা। মানে এটা তিনি কিন্তু প্রতীকী রূপ ব্যবহার করছেন। এখন নদীর স্রোত কখনোই ক্ষুরের মতো এরকম ধারালো হতে পারে না, একদম এরকম ধারালো এটা কখনোই হতে পারে না। বুঝছো? ওকে। এরপর হচ্ছে সোনার তরী কবিতায় আমি শব্দের সাধারণ অর্থ কি বলো? সোনার তরী কবিতায় আমি শব্দের সাধারণ অর্থ কি? সোনার তরী কবিতায় আমি শব্দের সাধারণ অর্থ কি? উত্তর কি হবে? কৃষক। ওকে। সোনার তরী কবিতায় নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে? তার মানে উত্তর পারবা, কবিকে। মানব জীবনের দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দের মাধ্যমে? মেঘ, বৃষ্টি, বর্ষা। উত্তর হচ্ছে মেঘ। মেঘ মানে মেঘ দ্বারা কিন্তু মানে মানে দুর্যোগপূর্ণ মেঘ, তার মানে কি বৃষ্টি আসবে, আর বৃষ্টি আসলে কি হয়ে যাবে? কৃষকের। ঠিক আছে। ওকে, আমি জানি যে তোমরা এগুলো পারবা। এবার আসো আমরা একটু হচ্ছে এমসিকিউ দেখি। হ্যাঁ, সরি, একটা উদ্দীপক দেখি। তো খেয়াল করে দেখো, এখানে বলছে বৈশাখী দিনের ঝড়ের তাণ্ডবে প্রকৃতি কম্পিত হয়। মহৎ সৃষ্টিকর্ম নিয়ে প্রতিকূল পরিবেশের অপেক্ষা করছে কবি মামুনুর রশিদ চৌধুরী। অচেনা এক মানুষের দৃষ্টি আকর্ষণ করে উদাত্ত আহ্বান জানায় তাকে ও তার সাহিত্য কর্ম নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মানুষটি শুধু তার সৃষ্ট কর্মকেই নিয়ে গেল, আর কবি চিরতরে মাটির সঙ্গে বিলীন
হয়ে বিলীন হয়ে জন্য এই জন্য প্রতিকূল পরিবেশে পড়ে রইল। এখন বলো তো এখানে কবি মামুনুর রশিদ কিসের প্রতিনিধিত্ব করছে বলো তো? কবি মামুনুর রশিদ কার প্রতিনিধিত্ব করছে? কবি মামুনুর রশিদ কিসের প্রতিনিধিত্ব করছে বলো তো? কবি মামুনুর রশিদ পাঠ পরিচিতি পড়াবেন না? পাঠ পরিচিতি কি পড়াবো বলো? পাঠ পরিচিতি কি পড়ানোর মতো আছে? অপরিচিত দেখাই দিলাম না, একই লেখক তো, একই লেখক না, রবীন্দ্রনাথ না, কি পড়াবো বলো? ভেরি গুড, তাহলে কৃষক বা কবির। হ্যাঁ, তাহলে আমরা উদ্দীপকটা বুঝতে পেরেছি। এবার আসো আমরা একটু দেখি এখান থেকে যে উদ্দীপকে তোমার পাঠ্য বইয়ের কোন কবিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সোনার তরী। উদ্দীপকের মধ্য দিয়ে সোনার তরী কবিতায় যে বিষয়টি ফুটে উঠেছে, মানুষের মূল্যায়ন, সৃষ্টিকর্মের মূল্যায়ন, মহৎ, তার মানে বুঝতে পারতেছে এটার উত্তর মানুষের মূল্যায়ন। মানুষকে এখানে মূল্যায়ন করে না, সৃষ্টিকর্মের মূল্যায়ন, মহৎ কর্মের মূল্যায়ন। ওকে, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, তাহলে ফুলে তোমরা বুঝতে পারছো। এইবার আসো আমরা দেখি, খেয়াল করো। এরপর আমরা একটু দেখি এইটা সোনার তরী কবিতায়, কবিতাটি প্রকাশের পর থেকে এখন পর্যন্ত কবিতাটি নিয়ে বহু আলোচনা হয়েছে, বহু ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে, বহু তর্ক বিতর্ক হয়েছে। উত্তর 1, 2, 3, তিনটাই হয়েছে। সোনার তরী কবিতায় ব্যবহৃত ভরসা বলতে বোঝানো হয়েছে আশ্বাস, নির্ভরশীলতা, নির্বিকার চিত্ত, আশা ও আস্থা। তাহলে উত্তর হবে 1 আর 3। নির্বিকার চিত্ত মানে হচ্ছে একনিষ্ঠ চিত্ত, একনিষ্ঠ চিন্তা, এরকম একনিষ্ঠ কোন চিন্তা এখানে বোঝানো হয়নি। আসে এরপর হচ্ছে সোনার তরী কবিতায় আমি বলতে কাকে বোঝানো হয়েছে? নৌকার মাঝি, সাধারণ অর্থে কৃষক, প্রতীকী অর্থে কবি নিজেকে। এখন বলো তো এটার উত্তর করো যে সোনার তরী কবিতায় আমি বলতে কাকে বোঝানো হয়েছে বলো? সোনার তরী কবিতায় আমি বলতে কাকে বোঝানো হয়েছে? এখন সোনার তরী কবিতায় কখনোই আমি বলতে মাঝিকে বুঝায় নাই। বাকি ঠিক আছে, যে কৃষককে বুঝিয়েছে, কবি নিজে, সবই ঠিক আছে, বাট মাঝি কিন্তু আমি বলে নাই। ঠিক আছে ভাইয়া, অন্য একটা কিছু পড়ান, অন্য একটা কিছু কি পড়াবো বলো? কবিতাটা ছোট কবিতা, আজকে এইটুকু পর্যন্তই পড়াতে হবে, এছাড়া আর সুযোগ নাই। কজ তোমাদের তো মানে কোর্সের আউটলাইন ফিক্সড, তো আজকের ক্লাস যেটা ছিল সেটাই পড়াবো। আর অন্য কোনো কিছু ধরলে আবার একটু হিজিবিজি হয়ে যায়, এই জন্য আমরা কম পড়ি, সমস্যা নাই। বেশি পড়তে গেলে আসলে কোর্সের আউটলাইনটা এলোমেলো হয়ে যায়। তোমাদেরকে তো একটা আউটলাইন দিছি, কি টপিক পড়ানো হবে, টপিকগুলো সেটা অনুযায়ী। ঠিক আছে, ওকে তুমি কোথা যাও কোন, আচ্ছা 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 ভালো কথা। এই যে দেখো এখানে একটু মিস হয়েছে। ওগো তুমি কোথা যাও মানে তাকে বলতেছে, আমি একটু বলে দিচ্ছি, তোমাদের এতগুলো মানুষ এটা বললা না। বলছো ওগো তুমি কোথা যাও, কোন বিদেশি, অর্থাৎ তুমি কোন জায়গাতে, কোন দূর দেশে তুমি চলে যাচ্ছ, কোন অপরিচিত স্থানে তুমি চলে যাচ্ছ। কবি এই যে খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা শুনো, এটা মিস হয়েছে, আমি বলে দিচ্ছি। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, অর্থাৎ তুমি কোন অপরিচিত অজানা স্থানে তুমি চলে যাচ্ছ মাঝি। বারেক ভিড়াও তরি, বারেক মানে হচ্ছে একটিবার, বারেক মানে কি লিখে নাও, একটিবার। বারেক ভিড়াও তরি কুলেতে এসে, মানে তুমি একটিবার কুলে এসে, মানে নদীর কিনারে এসে তুমি একটিবার তোমার নৌকাটাকে তুমি ভেরাও। এবার বলো বুঝতে পারছো কিনা? সামিয়া ঝর্ণা, বুঝছো? বারেক বিরাও মানে তুমি একটিবার ভেরাও, তরি কুলেতে এসে মানে এই তোমার নৌকাটাকে কুলে এসে। ওকে, তুমি একটিবার তোমার নৌকাটাকে কুলে এসে ভেরাও। ভাই আপনার রুমটা দেখান, আমার রুমটা দেখাবো, দাঁড়া দেখাই দিই। কি আর করবো বলো, কি আর করবো বলো, টাইম ওয়েস্ট করবো আর কি এখন, এছাড়া তার কিছু করার নাই, বুঝো নাই? আচ্ছা, এটা হচ্ছে আমার রুম, এখান থেকে হচ্ছে তোমাদের ক্লাস নিয়ে আর কি, আমি তোমাদেরকে একটু দেখাই। ওরে বাবা, এটা তো দেখি, হ্যাঁ এই যে এখান থেকে, ঠিক আছে, এটা হচ্ছে রুম, এখানে আমি ক্লাস নিই। এখানে আরো একটা টাইপ বোর্ড আছে, এখানে এটাতে হচ্ছে এটা বোর্ড, এন্ড হচ্ছে এই যে দেখো এখানে আমার একটা বইয়ের ইয়ে আছে। এটা এই রুমটা পুরোটা কালো কালার করে ফেলছি, মানে এটা কিন্তু পুরোটা তোমার কালো ছিল না। এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত এসি, হ্যাঁ এই কইরে, যদিও এটার দাম আসলে পুরোপুরি 70,000 টাকা না। তো এখানে যেটা ছিল, এই যে আমার খুব শখের একটা মানে এটা হচ্ছে তোমার, এটাকে কি বলে, বুকশেল। তো এখানে অনেক বই, সব বাংলা বই, তুমি দেখো এই যে সব বাংলা বই, রূপসী বাংলা, ব্যাকরণ সন্ধান, অকারণ ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, সব বাংলা বই এখানে। এই যে বাংলা ভাষা প্রসঙ্গ, বাংলা ব্যাকরণ পাঠশালা, বাংলা সাহিত্যের ইতিহাস, ক্রিয়াপদ অভিধান, মানে এ টু জে এভরিথিং এখানে সব বাংলা। এখানে বাংলা ছাড়া আমার এখানে কোনো বই নেই। এই যে দেখো কতগুলো অভিধান, হ্যাঁ, এরপরে যে আরো অনেক, এখানে সব বাংলা বই। এই যে দেখো এই যে সব বাংলা সাহিত্যের বই, ব্যাকরণের বই, হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো অভিধান আছে, হ্যাঁ। এই যে এটা হচ্ছে অশ্লীল অভিধান, তুমি মানে যত অশ্লীল শব্দ চাইবা সব তুমি এই অভিধানে পাবা, বুঝছো? এখানে আরো বাংলা একাডেমির অভিধান, সমর্থ অভিধান, অনেক 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 বই। এন্ড হচ্ছে আরো একটা ইয়ে আছে, এখানে একটা ছোট একটা চেয়ার পড়ার জন্য, আর এটা একটা স্প্রে। তো এখানে আরেকটা আছে, এটা তোমাদেরকে একটু দেখাই। এই যে এটা কিন্তু আমার জানালা, হ্যাঁ,
এই যে জানালাটা কালো পর্দা দিয়ে যখন তোমাদের ক্লাস নেয় তখন এই যে কালো পর্দা দিয়ে তন্ময় থাকে, ও হচ্ছে ইয়ে করে দেয়। আর এখান থেকে ওই যে তোমার আমার বাসা থেকে এই যে সবকিছু দেখা যায়, দেখছো? এটা হচ্ছে পর্দা, আর এটা ইয়ে করে দেয়। আবার এখানে আরেকটা কালো পর্দা লাগাইছি, কারণ ওই যে ক্লাস নিলে সবকিছু কালো, তো কালো থাকলে অনেক ভালো দেখায়। এই যে এখানে একটা ইয়ে লিখেছি, এখানে আরেকটা বুক শেলফ আছে, এখানে এই যে রাউটার সব আছে। এখানে আবার অনেক বাংলা বই, এগুলো হচ্ছে সব মানে গাইড বই আর কি। এগুলো অনেক সবগুলো মোটামুটি জবের বই। তোমাদের একাডেমিক বইগুলো এই রুমে নাই, ওটা অন্য রুমে। এই যে এখানে সব বাংলা বই, দেখছো? এরপর যে এখানে এগুলো আবার রেফারেন্স বই। এইখানে এই যে এখানে অনেক বাংলা বই, হিউজ বই আছে। এই যে এখানে আর অনেকগুলো নিচে পড়ে আছে, প্রচুর বইপত্র। যাই হোক, এখন আসলে অত পড়াশোনা করার সময় পাই না। আর এই যে বাতি দেখো, এখানে প্রচুর বাতি, এই যে উপরে বাতি, এখানে বাতি, এরপর হচ্ছে তোমার এই যে এখানে বাতি, এই যে এখানে বাতি, এই যে এখানে একটা বাতি, এখানে একটা বাতি, হ্যাঁ অনেক বাতি। আর এটা এই যে বুক সেলফের সাথে এখানে আবার একটা ইয়ে আছে তোমার, এই যে এখানে একটা যে ফুলদানি আছে। তো এটা আমি পুরোটাই কালার মানে কালো করে ফেলছি, যাতে এই যে দেখো কত কিছু, এখানে কত লাইট লাগাইছি, দেখছো? এই যে অনেকগুলো লাইট লাগাইছি, আবার খুলছি, আবার লাগাইছি, অনেক কিছু, বুঝছো? এই আর কি। তো এই হচ্ছে বিষয়। ছোটখাটো একটা ব্লগ হয়ে গেল, তাই না? ছোটখাটো একটা ব্লগ হয়ে গেল। তন্ময়কে দেখান ভাইয়া, এর নাম কি? সুমাইয়া হাসান। তন্ময়কে দেখান, তুমি তো দিন দিন ইয়ে হয়ে যাচ্ছ, নষ্ট হয়ে যাচ্ছ, নষ্টদের তালিকায় তোমার নাম চলে যাচ্ছে, ভালো হয়ে যাও। তন্ময় হচ্ছে আমার এখানে থাকে, ও তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে সবকিছু হেল্প টেল্প করে, ঠিক আছে? আর কি বলো, ছোট একটা ব্লগ হয়ে গেল। হ্যাঁ অবশ্যই এখন তো অনলাইনে চলে এইসব ব্লগ, বুঝো নাই? আচ্ছা, তো যাই হোক, ভালো থাকবা। আর কি সিকিউ এমসিকিউ গুলো ভালো করে পড়িও। এসি সবসময় অন করা থাকে না, তোমাদের যখন ক্লাস থাকে তার আগে অন করে দেয়, ঠিক আছে? সুন্দর। আমার রুমটা তো তোমাদেরকে দেখায় না, যেটা আমার পার্সোনাল রুম। তুমি তো এইটা দেখে তুমি বলতে সুন্দর, আমার পার্সোনাল রুম দেখালে তো তুমি হয়ে যাবে যে ভাইয়া এটা তো আরো অনেক সুন্দর। মানে এটা খুবই এস্থেটিক ভাবে আমার রুমটা, যেটা আমার পার্সোনাল রুম, সেটা আমি সাজাইছি। ওকে, আচ্ছা ভাইয়া, কবিতার মূল ভাব সংক্ষেপে বলে দেন। এটা একদম শুরুর দিকে বলে দিছি মূল ভাব। হ্যাঁ ভাই, আপনার জানলা দিয়ে বাতাস আসে, বাতাস মানে প্রচুর বাতাস। আমার এটা দক্ষিণ দিকের ফ্ল্যাট তো। এন্ড একটা মোটিভেশন, হ্যাঁ একটা মোটিভেশন দিব। তোমরা যদি বলো তাহলে একটা মোটিভেশন তোমাদেরকে দেওয়া যায়। সেটা হচ্ছে এই রুমটা আজকে তোমাদেরকে দেখাইছি, বা যে ফ্ল্যাট যেটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই ফ্ল্যাটটা আমি নিজে কিনেছি। এটা তোমাদের জন্য মোটিভেশন। এন্ড কখন কিনেছি সেটা জানবা? যখন আমি অনার্স ফার্স্ট ইয়ার মোটামুটি শেষ করছি, প্রায় মেবি অনার্স ফার্স্ট ইয়ার শেষ কিংবা সেকেন্ড ইয়ার শুরুতে, এই সময় আমি এই ফ্ল্যাটটা আমার নিজের টাকায় কিনছি। ওকে, সেটা তোমাদের জন্য মোটিভেশন। ওকে, ঠিক আছে। ওকে, তো ভালো থাকবা। এন্ড আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী দিন তোমাদের সাথে দেখা হবে, আবার ক্লাস হবে। আর যেগুলো আমি পড়াইছি এগুলো ভালো করে পড়বা, এমসিকিউ গুলো ভালো করে পড়বা, এমসিকিউ গুলো ভালো করে পড়বা, এবং অনেক অনেক ভালো থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।